জেঠিমণি এসে বরণ করতেই খুশি হয়ে গেল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুদ্র চলে গেছে হৈমন্তীকে ডাকতে। গিয়ে দেখে হৈমন্তী ঘরের মধ্যে বসে বসে কান্না করছে। তখনই রুদ্র বলে, আচ্ছা মা, তুমি যদি এইভাবে বসে বসে কান্না করো তাহলে কি করে হবে বলো তো? ওইদিকে সবাই অনেক মজা করছে। হৈমন্তী তখন বলে, সেটাই তো মেনে নিতে পারছি না রুদ্র, সেটাই কোনোভাবে মেনে নিতে পারছি না। আমার ছেলের খুনি, যার কিনা শাস্তি পাওয়ার দরকার ছিল, যে শাস্তি পেতই, কিন্তু সে আজকে শুধুমাত্র এইভাবে নিজেকে সবার সাথে বিলিয়ে দিয়েছে, আনন্দ করছে, হইহুল্লোড় করছে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। রুদ্র তখন বলে, আচ্ছা মা, তুমি যদি সবসময় এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? দেখো, কষ্ট তো আমাদেরও হচ্ছে, কিন্তু আমরাও দেখো এই আনন্দে নিজেকে সামিল করেছি। আজ যদি আমরা দূরে দূরে থাকতাম তাহলে আমরাও আজকে আর কিছুই করে উঠতে পারতাম না। আমি জানি মা, তোমার কষ্টটা আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝতে পারি, ফিল করতে পারি যে তুমি কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ। কিন্তু আমি বলছি, তুমি সবকিছু ঠিক করে নিতে পারো। একটা সুযোগ এখনো আছে, ফুলকির বিয়েতে তুমি সামিল হও। তুমি মাস্টারমশাইকে বুঝিয়ে দাও যে তুমি এই বিয়েতে রয়েছো, এমনকি তুমি রোহিত আর ফুলকিকে আশীর্বাদও করছো। তাহলেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমায় বলছি, একবার আমার কথাটা শোনো। হৈমন্তী তখন বলে, এসব তুমি কি বলছো রুদ্র? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে যেতে বলছো, সেই তুমি আমাকে এত ভরসা করতে, এত ভালোবাসতে, সেই তুমি আমাকে বলছো যে আমাকে ওইখানে যেতে। তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না? আমার ছেলেকে ওই রোহিত মেরে ফেলেছে। রুদ্র বলে, মা, তুমি তো চাইছো বলো যে শালিনী এই বাড়িতে ফিরে আসুক, শালিনী এসে রোহিতের জীবনটাকে নষ্ট করে দিক। সেসব সবই হবে, কিন্তু এখন ওদের সময়, তাই এখন আমাদেরকে সমঝে চলতে হবে। একটুখানি বোঝার চেষ্টা করো। মাস্টারমশাইকে এটা দেখাও যে তুমি রোহিত আর ফুলকির বিয়েতে খুব খুশি হয়েছো। কেন বুঝতে পারছো না বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। হৈমন্তী তখন বলে, আচ্ছা তুমি কি চাইছো আমি গিয়ে ওখানে যাই, মানে ফুলকিকে বরণ করি? রুদ্র তখন বলে, হ্যাঁ আমি সেটাই চাইছি। একবার সেটা একটু করে দেখো, দেখবে তোমার ভালো লাগবে। এর মধ্যেই হৈমন্তী বলে, ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো তখন আমি যাব। রুদ্র মনে মনে বলে, এই তো মাকেও বোঝানো গেছে, এবারে আমি এমনভাবে চালটা চালবো যে কেউ ধরতেই পারবে না আমার মনের মধ্যে ঠিক কী রয়েছে। মাস্টার মশাইকেও আমি গুটি হিসেবে ব্যবহার করব, আর বোড়ে হিসেবে ব্যবহার করব মাকে। তারপরে ওই ফুলকি দাসকে জব্দ করতে পারবো। কারণ ফুলকি দাস যেভাবে উঠে পড়ে লেগেছে আমার সর্বনাশ করার জন্য, এত সহজে তো আমি ফুলকি দাসকে ছেড়ে দিতে পারি না। ওর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব উঠে পড়ে লাগতে হবে। এর মধ্যেই হৈমন্তী চলে এসেছে নিচে। হৈমন্তীকে নিয়ে আসতে অরুণা খুব খুশি হয়ে যায়। রুদ্র তখন বলেছিলাম না যে আমি মাকে নিয়ে আসবো? মা অবশ্য আসতে চাইছিল না ঠিকই, কিন্তু অবশেষে রাজি হয়েছে আসতে। এরপরেই হৈমন্তীর হাতে বরণ ডালা তুলে দেয় অরুণা, আর বলে, দিদি এ নাও, ফুলকিকে বরণ করে গায়ে হলুদটা মাখিয়ে দাও। আর হৈমন্তী ঠিক সেটাই করে। আর ফুলকি মনে মনে বুঝতে পারে জেঠিমণি মন থেকে হয়তো এসব কিছুই করছে না, কিন্তু শেষ পর্যন্ত যে এসে করেছে এটাই অনেক ভালো। তার মধ্যেই ফুলকি তখন অরুণাকে বলে, মা এবারে এসো, তুমি আমাকে হলুদ মাখিয়ে দাও। অরুণা বলে, ফুলকি এসব হয় না, আমি বিধবা মানুষ। ফুলকি তখন বলে, তাতে কি হয়েছে? আমি কিছু জানি না, তোমাকে আসতেই হবে, এসো বলছি। আর তখনই রোহিত বলে, মা, ফুলকি যখন এতবার করে বলেছে তখন তুমি এসব বাহানা ছাড়ো, চলো। এরপর রোহিত নিজেই অরুণাকে নিয়ে যায়, অরুণার হাতে ছোঁয়ায় হলুদ লাগিয়ে দেয় ফুলকির গায়ে। অন্যদিকে ঈশিতা রুদ্রকে বলে, ভালোই অভিনয় করতে পারো, জাস্ট ফাটাফাটি। আর তখনই রোহিত এদিকে আর ফুলকির এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে স্নান পর্ব শুরু হয়েছে। আর তখন রুদ্র বলে, তোমাকে তো আগেই বলেছিলাম অভিনয়টা শিখে নাও, এতে তোমারই লাভ হবে। তুমি তো আমার কোনো কথা শুনবে না বলে ঠিক করেছো, কি আর করব বলো? মনে মনে খুব রেগে যায় ঈশিতা, আর বুঝতে পারে রুদ্রদাকে আর কি বলবো, রুদ্রদা নিজেই এখন কলে পড়েছে আর এসব অভিনয় চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ঈশিতা ঘরে গিয়ে রেডি হতে থাকে, কিন্তু ঈশিতার প্রচণ্ড রাগ হয় নিজের ওপরে, তাই গয়নাগাটি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, কি করছি আমি এটা? আমি নিজের পরিণতিটা এতটাই খারাপ করে ফেলেছি যে আমি কিচ্ছু করতে পারছি না।
এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আর তখনই মনে মনে একটা জিনিসই ভাবতে থাকে ঈশিতা, যা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। এর মধ্যেই চলে এসেছিল তমাল, ধুতি নিতে এসেছে। আর তমালকে দেখে ঈশিতা বলে, তমাল আমাকে কেমন লাগছে বলো তো? তমাল মনে মনে বলে, ফুলকি যেমনভাবে আমায় বলেছিল আমাকে নিজের সত্তাটাকে ধরে রাখতেই হবে, আমাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না। ঈশিতা যাই বলুক না কেন, কোনোদিনও মন থেকে আমাকে ভালোবাসতে পারবে না, আর এটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। তখনই ঈশিতা বলে, কি হলো তমাল, তুমি কিছু বলছো না কেন? তমাল তখন বলে, কি বলবো বলো তো, আমার যে কোনো কিছু বলবার মতন ভাষাই নেই। আর শোনো, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু আগের তমালকে তুমি আর কখনোই ফিরে পাবে না। আগের তমাল তোমার জীবন থেকে হারিয়ে গেছে, সে এখন নিজের মতন ভালো আছে। আমি আমার সত্তাটাকে আর নষ্ট করতে পারবো না, ফুলকি আমাকে বলেছে। ঈশিতা বলে, তুমি আমার আর তোমার সম্পর্কের মধ্যে ফুলকির বলা কথাগুলোকে এতটা মান্যতা দিচ্ছ? সত্যি তোমাকে না আমি চিনতে পারছি না। তমাল তখন বলে, সে আমি জানি তুমি আমায় চিনতে পারছো না, কিন্তু এটাও তো ঠিক তুমি আমাকে কম অপমান করনি, যেখানে পেয়েছো সেখানে অপমান করেছো। তাই তোমার সাথে আমি কোনোভাবেই কোনো সম্পর্ক বয়ে নিয়ে যেতে পারবো না, আমি তোমাকে ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম। এরপর তমাল চলে যেতেই ঘর থেকে ঈশিতা আরো বেশি রেগে যায় আর বলে, ফুলকি ফুলকি ফুলকি, সবাই ফুলকির নামে যা শুরু করেছে না, আমি আর সহ্য করতে পারছি না। তমাল যে কিনা আমার কথায় উঠতো বসতো, আজ সেও আমাকে কথা শুনিয়ে দিয়ে চলে গেল, তাও শুধুমাত্র ওই ফুলকির জন্য। না, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, এর একটা বিহিত করতেই হবে। এদিকে রোহিত কোনোভাবেই ধুতি পরতে চায় না আর বলে, অসম্ভব অসম্ভব, আমি ধুতি পরতে পারবো না, আমি ধুতি পরবই না। তমাল তখন বলে, সেসব বললে তো হবে না, ফুলকি ফুলকি আমার বোন, ও বলেছে তোকে ধুতি পরতে হবে মানে পরতেই হবে। তখন রোহিত বলে, না না না, আমি এসব কথা শুনছি না। এরপরে পিয়াল বলে, জানিস তো দাদা, আমার মনে হয় যে দাদা ভাই এভাবে শুনবে না। তমাল তখন বলে, বউয়ের জন্য খাবার নিয়ে যাওয়া, রাতের বেলায় বউয়ের পাশে গিয়ে কথা বলা, এসব কি আর এমনি এমনি করেছিস রোহিত? শোন, ধুতিটা পরে না বেশি বাড়াবাড়ি করিস না। এরপর জোর করে রোহিতকে ধুতিটা তো পরিয়ে দেওয়া হয়ে যায়, কিন্তু রোহিতের মনটা খুব একটা ভালো লাগে না। শালিনীর বলা কথাগুলো রোহিতের মনে মনে হাসতে থাকে। আর এর মধ্যেই চলে এসেছে অরুণা আর বলে, রোহিত কি হয়েছে? আচ্ছা রোহিত, তোকে দেখে তো মনে হচ্ছে তুই একদম রেডি, তাহলে নিচে যাসনি কেন? আচ্ছা আমাকে একটা কথা বলবি, তুই কি এখনো শালিনীকেই ভালোবাসিস? এই যে মন থেকে ফুলকিকে বিয়ে করবি বলেছিস, এটা কি শুধুই মানে লোক দেখানো, নাকি সত্যি তুই মন থেকে ওকে ভালোবাসিস বলেই স্বীকৃতি দিতে চাইছিস? কি ব্যাপার বলতো, তোর কথা না আমি বুঝতে পারছি না। রোহিত চুপ করে রয়েছে। অরুণা বুঝতে পারে রোহিত হয়তো সত্যি এই বিয়েটা মন থেকে করছে না, শুধুমাত্র ফুলকির কথা রাখতেই এই বিয়েটা করছে, আর কিছুই না।